100% এবার কিন্তু আসার চান্স আশা রয়েছে, করছি ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো মাধ্যমিক 2025, যারা তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ আগামী বছর যে মাধ্যমিক পরীক্ষার 1 মাস পরে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের এইবার মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে, তো এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, এটি কিন্তু মার্কস 3, অর্থাৎ 3 মানের প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এটিকে খুব ভালো মতো করতে হবে, তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বারবার করতে হবে। তো আজকে আমি এটিকে সুন্দরভাবে আলোচনা করবো, এখানে সুন্দরভাবে নোট করা আছে, চাইলে তোমরা এই নোট থেকেও পড়তে পারো, অথবা তোমাদের এখান থেকে বুঝে তোমরা তোমাদের নোট মানে টেক্সট বই বা মানে বই যেটা আছে সেখান থেকেও কিন্তু তোমরা একটা সুন্দর নোট বানিয়ে কিন্তু করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় এবং সেই উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো কি কি। তো তোমরা এটিকে বুঝে নাও, বুঝে সুন্দরভাবে নোটটা বানিয়ে অবশ্যই কিন্তু করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, তো শুরু করবো তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করি। তো দেখো প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, ঠিক আছে, তো কি কি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, অর্থাৎ বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে কিভাবে। ঠিক আছে, এই দেখবে দিনের বেলা গরম হয়ে যাচ্ছে, এই যে রাত্রিবেলা আবার ঠান্ডা পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো কিভাবে এই যে বায়ুমণ্ডল তো কিভাবে উষ্ণ হচ্ছে, তো সেই উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কিন্তু আলোচনা করা হলো। তো দেখো মেইনলি কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন এখানে বিকিরণ পদ্ধতি দেখতে পাচ্ছ, এরপরে রয়েছে পরিবহন পদ্ধতি, তারপর রয়েছে তোমাদের পরিচরণ পদ্ধতি, এরপর নেক্সট রয়েছে অ্যাডভেকশন, আর লাস্ট যে আরেকটা পদ্ধতি রয়েছে সূর্যরশ্মির প্রত্যক্ষ শোষণ। এরপরে আরো কয়েকটি রয়েছে, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তো তোমরা এই 5টি পদ্ধতি খুব ভালো মতো পড়বে, ঠিক আছে, এগুলো ভালো মতো বুঝে নাও। তো আমরা প্রথম যে পদ্ধতি রয়েছে বিকিরণ পদ্ধতি, তো সেই বিকিরণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো যে বিকিরণ পদ্ধতি কি। দেখো বলেছে যে পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে, তো আমি এখানে ড্র করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, উত্তপ্ত ভূপৃষ্ঠ, এই যে দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে আমাদের উত্তপ্ত ভূপৃষ্ঠ। যখন দিনের বেলা যখন সূর্য ওঠে, দিনের বেলা যখন সূর্য ওঠে, ঠিক আছে, সূর্যের তাপের ফলে কিন্তু কি হয়, তাপের ফলে প্রথমে কি উষ্ণ হয়, কঠিন, আমরা জানি যে তাপের ফলে প্রথমে কঠিন যেটা বস্তু, সেই কঠিন বস্তু উত্তপ্ত হয়। তাহলে এই যে আমাদের কঠিন বস্তু অর্থাৎ ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে কি হয়, এই যে বিকিরণ, ঠিক আছে, তো এই যে বিকিরণ করছে, তাপ যে বিকিরণ করছে কঠিন বস্তু, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ যে তাপ বিকিরণ করছে, সেই বিকিরণের ফলে, সেই বিকিরণের ফলে যে তাপ নির্গত হচ্ছে, সেই তাপ কিন্তু বায়ুমণ্ডলকে সোজাসুজি উত্তপ্ত করছে। বুঝতে পারো, তার মানে দেখো দিনের বেলা সূর্যের আলোর দ্বারা কি উত্তপ্ত হচ্ছে, এই যে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, এবং ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হয়ে গেল, এই যে ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হয়ে গেল, তখন কি হচ্ছে, সেই উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে তাপটা বিকিরিত হচ্ছে, ঠিক আছে, তো যে তাপটা বিকিরিত হচ্ছে, এই দেখো তরঙ্গ রূপে কিন্তু বিকিরিত হচ্ছে, এই তরঙ্গ রূপে বিকিরিত হচ্ছে, সেই বিকিরিত তরঙ্গ বা বিকিরিত উষ্ণতা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু এই যে বায়ুমণ্ডল যে রয়েছে আমাদের, এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে কিন্তু উত্তপ্ত করছে। ঠিক আছে, তো তো এই যে এটা হচ্ছে একটা পদ্ধতি, বিকিরণ পদ্ধতি। তারপরে দেখো কি বলছে, যেটা আমি বললাম যে সূর্যতাপে ভূপৃষ্ঠ উষ্ণ হয়, এই যে ভূপৃষ্ঠ তাপে আমাদের উষ্ণ হচ্ছে সূর্যতাপে গেল, এই উষ্ণ ভূপৃষ্ঠ, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এই উষ্ণ ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে, তার মানে এই যে ভূপৃষ্ঠ থেকে তাপটা বিকিরিত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে তরঙ্গ রূপে তাপটা কি হচ্ছে, বিকিরিত হচ্ছে, বিকিরিত হয়ে ওপরে মহাকাশে চলে যাচ্ছে, তাই না। এবার বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর ওই বিকীর্ণ তাপ গ্রহণ করে, অর্থাৎ এই যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেগে যে বায়ুমণ্ডলটা রয়েছে, এই বায়ুমণ্ডল কি হচ্ছে, এই বায়ুমণ্ডল এই বিকিরিত তাপটাকে বা বিকীর্ণ তাপটাকে গ্রহণ করে সে উত্তপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটি গেল বিকিরণ পদ্ধতি। এরপরে সেকেন্ড যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। দেখো কি বলেছে, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না, সেই পদ্ধতিকে বলা হয় পরিবহন পদ্ধতি। অর্থাৎ কি হয়, অর্থাৎ
এটা এমন একটা পদ্ধতি যেখানে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত। তার মানে প্রথমে উষ্ণ হচ্ছে, সেই উষ্ণ অংশ, সেই উষ্ণ অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয়। যেমন আমরা এখানে একটু দেখে নিই। দেখো এই যে ভূপৃষ্ঠ, এটা উত্তপ্ত হচ্ছে, ঠিক আছে? তো ভূপৃষ্ঠটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, এবং উত্তপ্ত হওয়ার পরে কি হচ্ছে, দেখো কি বলছে, উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয়। এবং এখানে যেমনটা দেখো, তাহলে আর একটু ভালো মতো বুঝে যাবে যে সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো, ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো, এই যে আমাদের ভূপৃষ্ঠ, এটা উত্তপ্ত হলো, ঠিক আছে? এরপর কি বলেছে, ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, যেটা আমরা বিকিরণ পদ্ধতিও দেখলাম, যে এই যে উত্তপ্ত ভূপৃষ্ঠ, এই উত্তপ্ত ভূপৃষ্ঠের সঙ্গে যেই আমাদের বায়ুমণ্ডলটা লেগে রয়েছে, সেই বায়ুমণ্ডলটা প্রথমে উষ্ণ হচ্ছে, ঠিক আছে? এবার কি বলছে, আবার ওই উত্তপ্ত বায়ুর উত্তাপ শীতল বায়ুতে সঞ্চারিত হয় এবং এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। অর্থাৎ এই যে এখানকার বায়ু, ধরো এই অংশটার বায়ু কি হচ্ছে, উষ্ণ হচ্ছে, এই অংশটার বায়ু উষ্ণ হচ্ছে, কারণ আমরা জানি এটা উত্তপ্ত ভূপৃষ্ঠ। তো এই অংশের বায়ু যখন উত্তপ্ত হচ্ছে, সেই উত্তপ্ত বায়ু কি হচ্ছে, উত্তপ্ত বায়ু কিন্তু আশেপাশে ছড়িয়ে যাচ্ছে, উত্তপ্ত বায়ু কিন্তু আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেলে কি হবে, তখন এখানকার যে শীতল বায়ু, এই আশেপাশের যে শীতল বায়ু, সেই শীতল বায়ুকেও কিন্তু উষ্ণ বায়ু কি করবে, উত্তপ্ত করে দিবে, ঠিক আছে? তাহলে আমি আর একটু সংক্ষেপে বলে দিই। প্রথমে সূর্যের তাপে কি হচ্ছে, সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, এই যে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হচ্ছে, এবং এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কি হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল। এরপর এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলো, এই বায়ু তখন কি হয়, চারদিকে ছড়িয়ে যায়। ছড়িয়ে কি করে, যেদিকে শীতল বায়ু ছিল সেই শীতল বায়ুকে সেখান থেকে সরিয়ে দিয়ে বা সেই শীতল বায়ুকে উষ্ণ করে তোলে, ঠিক আছে? তাহলে এটা গেল পরিবহন পদ্ধতি। ওকে, এবার নেক্সট হচ্ছে পরিচলন পদ্ধতি। এখানে পরিচলন পদ্ধতি কি, দেখো কি বলেছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার ফলে প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায়, আমরা জানি। দেখো এখানে যখন বায়ু হচ্ছে, ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হচ্ছে, এই যে ভূপৃষ্ঠ দেখতে পাচ্ছ, এই ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হচ্ছে, তখন কি হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়, তাই না? এবার আমরা একটা জিনিস জানি যে বায়ু যখন উত্তপ্ত হয়, তখন কিন্তু মনে রাখবা যে বায়ুর যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো প্রসারিত হয়, প্রসারিত হয়ে হালকা হয়, ঠিক আছে তো? এবং হালকা বায়ু কি হয়, হালকা বায়ু কিন্তু উপরে উঠে যায়, ঠিক আছে তো? হালকা বায়ু কি হয়, উপরে উঠে যায়, আর ভারী বায়ু তখন কি হয়, ভারী বায়ু কিন্তু নিচে নেমে আসে। এটা কিন্তু মাথায় রাখবা, হালকা বায়ু উপরে উঠে যায় আর ভারী বায়ু নিচে চলে আসে। তাহলে এখানে এই জিনিসটাই তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এই যে এখানকার বায়ু উষ্ণ হলো, উষ্ণ হয়ে কি হলো, বায়ুটা উপরে চলে গেল। এবার যখন বায়ু উপরে চলে গেল, তখন এই জায়গাটা কি হবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, তাই না? এবং এই গ্যাপটা, বায়ুমণ্ডলে কোনো জায়গা তো আর ফাঁকা থাকতে পারে না, তখন কি হয়, এই যে শীতল বায়ু উপর থেকে, শীতল বায়ু ভারী হয়, তাই ও নিচে নেমে আসে, ঠিক আছে? উষ্ণ বায়ু হালকা, তাই ও উপরে উঠে যায়, আর শীতল বায়ু ভারী, তাই ও নিচে নেমে আসে, ঠিক আছে তো? এবং নিচে নেমে আসার পর এই যে একটা শূন্যস্থান তৈরি হয়েছিল আগে, কারণ এখানকার বায়ু তো উপরে চলে গেল, যাওয়ার ফলে এই জায়গাটা কি একটা শূন্যস্থান তৈরি হলো। এই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য তখন এখান থেকে শীতল বায়ুটা এই কেন্দ্রের দিকে চলে আসে, বুঝলা? এই কেন্দ্রের দিকে চলে আসে, চলে এসে কি হবে, এই শীতল বায়ুটাও কিন্তু তখন কি হয়ে যায়, উষ্ণ হয়ে যায়, বুঝলা তো? এইভাবেই কিন্তু এই যে পরিচলন পদ্ধতির মাধ্যমে কিন্তু বায়ুটা কি হয়, উষ্ণ হয়। তাহলে আবার বুঝে যাচ্ছি, দিনের বেলা সূর্যের তাপের ফলে কি হয়, সূর্যের তাপের ফলে এই যে ভূপৃষ্ঠ, সেটা উত্তপ্ত হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে কি হয়, এখানকার বায়ুটা হালকা হয়ে যায় ও উপরে চলে যায়, এবং শীতল বায়ু, উপরের যে শীতল বায়ু সেটা কি হয়, ভারী হয়, তাই ও নিচে নেমে আসে। এবং নিচে নেমে আসার পরে কি হয়, এই যে এখানে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল বা একটা শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থানকে পূরণ করার জন্য এই বাইরের থেকে শীতল বায়ুটা এই শূন্যস্থানের দিকে চলে আসে, ঠিক আছে, চলে আসে। ফলে কি হয়, এই শীতল বায়ু কিন্তু উত্তপ্ত হয়ে যায়। সেম এই যে দেখো একটা সার্কেলের মতো, এই সার্কেলটা কিন্তু চলতেই থাকে, উষ্ণ বায়ু উপরে চলে যায়, আবার শীতল বায়ু নিচে নেমে আসে, শীতল বায়ু নিচে নেমে এসে ওই যে গ্যাপটা ছিল, ফাঁকা জায়গাটা ছিল, ওখানে চলে যায়, ঠিক আছে? ওই জায়গাটাকে পূরণ করে, এবং সে পুনরায় কিন্তু উত্তপ্ত হয়ে আবার উপরে চলে যায়। তো এই পদ্ধতি কিন্তু বারবার চলতে থাকে, এটা এইভাবেই কিন্তু পরিচালন পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হয়, হ্যাঁ। এরপর রয়েছে অ্যাডভেকশন। অ্যাডভেকশন আরো সোজা জিনিস। কি বলছে, এক জায়গায় উত্তাপ বায়ুর মাধ্যমে যখন ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে অন্য জায়গায় চলে যায়, তার নাম অ্যাডভেকশন। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট ভাবে উদাহরণ দিয়ে বুঝাই, ধরো তুমি যে জায়গায় রয়েছো, সেই জায়গায় ধরো
খুব একটা খুব উষ্ণ, মানে ধরো খুব উষ্ণ বলতে ধরো 30°C তাপমাত্রা রয়েছে, গরম পড়েছে, ভালো কথা। এরপর কি হয়, বিকেলের দিকে হুট করে একটা ঠান্ডা বাতাস আসলো। তুমি যে জায়গায় রয়েছো, যেই জায়গাটাতে বা যেই তোমার যেখানে বাড়ি ধরো সেই জায়গাটায় একটা ঠান্ডা বাতাস আসলো, তখন কি হবে, সেই জায়গায় এতক্ষণ যে জায়গাটা গরম ছিল, একটা ঠান্ডা বাতাস আসার ফলে সেই জায়গাটা কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাই না? তো এই যে এটাকেই বলা হয়, এই পদ্ধতিটা এটাকেই বলা হয় কিন্তু অ্যাডভেকশন। মনে থাকবে? তাহলে এক জায়গার বায়ু যখন এক জায়গার ঠান্ডা বায়ু বলো বা এক জায়গায় গরম বায়ু বলো, সেটা যখন অনুভূমিক ভাবে যখন প্রবাহিত হয় অন্য একটা জায়গায় যায়, জায়গায় গিয়ে কি করে ওই জায়গাটার বায়ুমণ্ডলকে হয় উষ্ণ নাহলে শীতল করে তোলে, ঠিক আছে তো? এটাকেই বলা হয় অ্যাডভেকশন। ওকে। আর এটা কিন্তু পরিচলন পদ্ধতির অপোজিট বা বিপরীত, কারণ পরিচলন পদ্ধতিতে উত্তাপটা উলম্বভাবে যায়, মানে উপরের দিকে যায়। আর অ্যাডভেকশনের ক্ষেত্রে এটা কিন্তু অনুভূমিক ভাবে যায়, সমান্তরালে যায়, ঠিক আছে, ভূপৃষ্ঠের সমান্তরালে। ওকে। এরপর লাস্ট 5 নম্বর পয়েন্ট রয়েছে সূর্যরশ্মির প্রত্যক্ষ শোষণ। সূর্যরশ্মির প্রত্যক্ষ শোষণ কি? সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তখন তার কিছু অংশ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, অর্থাৎ যখন সূর্য ওঠে দিনের বেলা, সূর্যের যে আলো বা সূর্যের যে রশ্মি সেটা যখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, তখন বায়ুমণ্ডলের মধ্যে অনেক কণা থাকে, গ্যাসীয় কণা বলো, হুম, তো ধূলিকণা যাই বলো, সেই কণাগুলো থাকে, যেমন কার্বন ডাই অক্সাইডের কণা থাকে, জলীয় বাষ্প থাকে, ধূলিকণা থাকে, এরকম আরো অনেকগুলো সিএফসির কণা থাকে, তাই না? তো এই গ্যাসীয় কণা বা ধূলিকণাগুলো কি করে, ওই তাপটাকে শোষণ করে নেয়। ওরা নিজেরা তাপটাকে শোষণ করে কি করে, বায়ুমণ্ডলকে উষ্ণ করে তোলে, বুঝতে পারলা? জলীয় বাষ্প ও তাপ শোষণ করে, করে বায়ুমণ্ডলকে উষ্ণ করে দেয়। কার্বন ডাই অক্সাইডের কণা সেও তাপ শোষণ করে, করে বায়ুমণ্ডলকে উষ্ণ করে দেয়। ধূলিকণা সেও তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উষ্ণ করে দেয়। এইভাবে সূর্যরশ্মি যখন প্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠে আসে, আসার সময়েই কিন্তু এই উপাদানগুলোর দ্বারা বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যায়, ঠিক আছে? তো এই ছিল বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার 5টি পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এগুলো ভালো মতো নোট করে পড়ো। এইটা কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, এটা কিন্তু 100% এবার কিন্তু আসার চান্স রয়েছে, ঠিক আছে? 100% আসার চান্স রয়েছে। তো ভালো মতো এটাকে করতে হবে। তো শেষ করবো ভিডিওটি, তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে করছো। তো চলো, টাটা সকলকে।